পরীক্ষা অবশেষে এসে পড়ল। রাতে খাবার শেষে বাসন ধুয়ে রেখে রুমে গিয়ে পড়তে বসলাম। ভালো মতো পড়তে পারি না, সারাদিন সময় হয়ে ওঠে না। একটার পর একটা কাজ লেগেই থাকে বাড়িতে। 9টায় পড়তে বসলাম, কোথা দিয়ে একটা একটা বেজে গেল বুঝতেই পারলাম না। চোখ জ্বলে উঠছে, আর বসে থাকলে বোধহয় সকালে উঠতে পারবো না। বাধ্য বই খাতায় বিছানায় পাশে রেখেই শুয়ে পড়লাম ধপাস করে। বিছানায় গায়ে এলিয়ে দিতেই সারা রাজ্যের ঘুম এসে ভিড় করলো আমার চোখে। রোদের ঝাপটা এসে চোখের উপর পড়লো জানালার কাচ ভেদ করে। কাল জানালা অফ করতেই ভুলে গিয়েছিলাম, কিন্তু মনে হচ্ছে এটা অফ না করেই ভালো হলো। কিন্তু তাও অনেক দেরি হয়ে গেছে। যেখানে আমি 6টার আগে উঠে পড়ি, সেখানে আজ অনেক দেরি করে ফেলছি। আমার একটা ঘড়ি আছে, সেটা হাতে নিয়ে আটকে উঠলাম। এত বেলা কখন হয়ে গেল? আমার মনে হচ্ছে এই মাত্রই তো ঘুমালাম। বাথরুমে গিয়ে কোনো রকম চোখে পানি দিয়ে দৌড়ে বেরিয়ে এলাম। তাড়াতাড়ি কাজ শেষ করতে হবে। আজকে আমার পরীক্ষা আছে, 10টা থেকে পরীক্ষা। তাড়াতাড়ি কাজ শেষে করতে হবে। আমি জানি যে এগুলো আমার কাজ, এগুলো কেউ শোবেও না, সেগুলো সেইভাবে পড়ে থাকবে। বাইরে এসে ঝাড়ু নিয়ে দোতলায় চলে গেলাম। উপরে প্রত্যেকটা রুম ঝাড়ু দিয়ে এখন ইহান ভাইয়ের রুমের সামনে দাঁড়িয়ে আছি। সেই দিন রাতের পরে আর ভাইয়ার সাথে আমার কথা হয়নি। ভাইয়াকে দেখতে শুধু খাওয়ার টাইমেই দেখিয়েছি। এছাড়া ভাইয়া বাসার বাইরে থেকেছে সব সময়। কালকে ইমাপুর থেকে জানতে পারলাম ভাইয়া নাকি একটা কলেজে জব নিয়েছে। তারা নাকি ভাইয়াকে অফার করছিল, তো ভাইয়া সেখানে জয়েন হয়েছে। এই জন্য আরও বাসায় থাকা হয় না। এটা অবশ্য আমার ভালোই হয়েছে। ওই দিনের পর আরও ভাইয়ার সামনে যেতে আমার আরও বেশি লজ্জা লাগে। ভাইয়াকে দেখলে আমার হার্টবিট ফাস্ট হয়ে যায়। কেন এমন হয় বুঝি না। সে তো আমার ভাই, তাকে দেখলে আমার এত লজ্জা কেন পায়? লজ্জায় কুঁকড়ে থাকি। কিন্তু অদ্ভুত, ভাই আমার ভুল করেও তাকায় না। এই যেমন খাবার যখন টেবিলে রাখি, ভাইয়া খাবার টেবিলে একদম রেডি হয়ে বসে থাকে। কি সুন্দর লাগে দেখতে। ভাইয়ের দিকে তাকালে আমার বুকের ভেতরটা কেমন তোলপাড় শুরু হয়ে যায়। আমি লজ্জায় কুকড়ে ভাইয়ার দিকে আর চোখে তাকাই, কিন্তু অদ্ভুত, ভাইয়া আমার দিকে তাকায়ও না, কথাও বলে না। আগে যেমন ভাইয়া দেখা হলেই হাসতো, একটা দুটো কথা বলতো, কিন্তু এখন ভাই আমার মুখের দিকেও তাকায় না। ব্যাপারটা আমার বোধগম্য হয় না, আর আমিও এত পাত্তাও দিই না। ওদিকে আমার পরীক্ষার সময় হয়ে যাচ্ছে। 1 সপ্তাহ ভাইয়ের রুমে আসেনি, ঝাড়ু দেয়নি, কোনোভাবে কাটিয়ে লতাকে দিয়ে ঝাড়ু দিয়েছে। কালকেও আমাকে বলে দিয়েছে ও আর আমার হয়ে ঝাড়ু দিতে পারবে না। ওকে নাকি আরও অনেক কাজ করায়। অবশ্য আমার চাচি কাউকে বসে খাওয়ায় না। একটা দীর্ঘশ্বাস ফেলে দিয়ে দরজা খুলে ভেতরে ঢুকলাম। অদ্ভুত, ভেতরে ঢুকে ভাইয়াকে দেখতে পেলাম না। সারা রুমে চোখ ঘুরিয়ে ভাইয়াকে না পেয়েও কোথায় আছে জানার প্রয়োজনের বোধ করলাম না। তাড়াতাড়ি ঝাড়ু দিতে লাগলাম। তখনই বাথরুমের দরজা খুলে ভাইয়া বাথরুম থেকে শুধু প্যান্ট পরে বেরিয়ে এলো। আমি আচমকা ভাইয়াকে খালি গায়ে দেখে আমার শরীর কাঁটা দিয়ে উঠল। ভাইয়ার ফর্সা শরীরে বিন্দু বিন্দু পানি জমে আছে, মাথা থেকে ফোঁটা ফোঁটা পানি নিচে পড়ছে। ভাইয়ের গালে খোঁচা খোঁচা দাড়িতে পানি লেগে আছে। আমি বিস্মিত হয়ে ভাইয়ার দিকে তাকিয়ে আছি। ভাইয়া আমাকে দেখে চরম অবাক, হয়তো আমাকে আশা করেনি। আমি লজ্জায় তাড়াতাড়ি মাথা নিচু করে ফেললাম আর তাড়াতাড়ি ঝাড়ু দিতে লাগলাম। ভাইয়া তাড়াতাড়ি বিছানা থেকে নিজের শার্টটা ভেজা শরীরে পরতে লাগলো। ভাইয়া হয়তো এভাবে আমার সামনে এসে লজ্জা পেয়েছে। আমি তাড়াতাড়ি কাজ শেষ করে দরজা খুলে বের হতে যাবে, তখনই ভাই আমাকে পেছন থেকে ডেকে উঠল। ভাইয়ের কণ্ঠ শুনে আমি ওখানে জমে দাঁড়িয়ে পড়লাম। পিছনে ঘোরার সাহস করলাম না। উষা দিকে তাকিয়া ভাইয়ার কথা শুনে চমকে উঠলাম, কিন্তু ভাইয়ার কথা আগ্রহ করতে পারলাম না। আমি আস্তে আস্তে ঘুরে দাঁড়ালাম। মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। নিজের পায়ের বুড়ো আঙ্গুল ফ্লোরে শক্ত করে চেপে ধরে সেদিকে তাকিয়ে আছি। জি ভাইয়া। ভাইয়া আমার দিকে এগিয়ে এলো। আমি বুঝতে পারছি নিচের দিকে তাকিয়ে থেকে ভাইয়ার ফর্সা পা দেখতে পেলাম, যা আমার দিকে অগ্রসর হচ্ছে। আমার থেকে 2 পা পেছনে থেমে
গেল। ভাইয়া মৃদু স্বরে আমার দিকে গম্ভীরভাবে তাকিয়ে জিজ্ঞেস করলো, আজকে না তোর পরীক্ষা আছে? আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম। তাহলে পড়া বাদ দিয়ে কাজ করছিস কেন? আমি কি বলবো বুঝতে পারছি না। কি হলো, কথা বলছিস না কেন? আমতা আমতা করে বললাম, জি আমার তো পড়া সব শেষ, তাই আর এই সব তো আমি করি, না হলে আমার চাচি বকবে। ভাইয়া আমার কথা শুনে একটা দীর্ঘশ্বাস ফেললো বোধ হয়। তোর উপর অনেক অত্যাচার করে আম্মু, তাই না? ভাইয়ার কথা শুনে আমি চমকে ভাইয়ার মুখের দিকে তাকালাম। ভাই আমার দিকে অসহায় মুখ করে তাকিয়ে আছে। চাচি আমাকে অত্যাচার নির্যাতন যাই করুক না কেন, তার আশ্রয়েই তোই আমি বেঁচে আছি, থাকতে পারছি, খেতে পারছি। তার উপর আমার কোনো রাগ নেই। আমি মুখে হাসি ফুটিয়ে বললাম, কই, আমাকে তো খুব ভালোবাসে চাচি, অত্যাচার কেন করবে? ইহান অবাক হয়ে বলল, ভালোবাসে? আমি বললাম, দেখেন না, ভালো না বাসলে কি আমি এই বাসায় থাকতে পারতাম? পারতাম না। খাচ্ছি, পড়ছি, সব তো তাদের জন্যই, তাই না? কিন্তু আম্মু তো তোকে দিয়ে অনেক কাজ করায়, তা তোর জন্য কষ্টকর। করায়। তাতে কি, এসব করে আমার খারাপ লাগে না। আর লাগলেই বা কি, এসব ধরতে নেই। অন্যের বাসায় থাকছি, খাচ্ছি, পড়ছি তাদের টাকায়, সব তো তাদের দয়ায়। এসবের জন্য হলেও এইটুকু করা দরকার। ভাইয়া আমার মুখের দিকে হাঁ করে তাকিয়ে আছে। আমি চলে এলাম। যাদের খাচ্ছে, যাদের দয়ায় আমি আছি বেঁচে, তাদের বদনাম আমি করতে পারবো না ভাইয়া। চাচা আমাকে যতই দৌড়ছাই করুক, তবুও তো তার কাছে থাকতে পারছে। তারা আমাকে লাঠিচাটা দিলেও বাসায় তো আশ্রয় দিয়েছে, না হলে কোথায় পড়ে থাকতাম না আমি। নিচে আসতেই চাচির মুখোমুখি হলাম। চাচি আবার যা আসে তাই বলে বকাবকি করতে লাগলো। আমি সেসব গায়ে মাখলাম না। রান্নাঘরে গিয়ে দেখলাম আজকে রান্না সব শেষ। বাসন মেজে নিয়ে টেবিলে খাবার দিলাম। সবাই এসে বসেছে। ভাইয়ার দিকে তাকিয়ে আমার নজর আটকে গেল। ভাইয়া সাদা শার্ট পরেছে, হাতে ঘড়ি, কী যে সুন্দর লাগছে দেখতে। আমি হাঁ করে তাকিয়ে আছি। তখনই ভাইয়া আমার দিকে তাকিয়ে হাসলো। আমি অবাক হলাম, কতদিন পর ভাইয়া আমার দিকে তাকিয়ে হাসলো। ইস, কি মিষ্টি হাসি! ভাইয়া হাসলে গালে টোল পড়ে, যা আজকে বোঝা যায়। হালকা নারীর জন্য হালকা কি সুন্দর হাসি। আচ্ছা, তুইও আমাদের সাথে খেতে বস। ভাইয়ার কথা শুনে থমকে গেলাম। চাষির দিকে তাকিয়ে দেখি রেগে ভাইয়ার দিকে তাকানো। ও কেন আমাদের সাথে বসবে? ও রান্নাঘরে পরে লতার সাথে খাবে আমাদের পর। ভাইয়া বলল, আমাদের সাথে বসলে সমস্যা কি? আর আজকে ওর পরীক্ষা, আগেই খেয়ে কিছুক্ষণ পরে না হয় পরীক্ষা দিতে যাবে। খেলে তো অনেকটা সময় চলে যাবে। চাচি গম্ভীর গলায় বলল, সেসব আমার দেখার বিষয় না। ও আমাদের সাথে খেতে পারবে না, বেশ। ভাইয়া কিছু বলতে যাবে, তখন ইমা আপু বলল, মা এমন করছো কেন বলো তো? খেতে দাও না। আজকে একটু আজকে থেকে পরীক্ষা শুরু হচ্ছে। আজকে অত্যন্ত ঝামেলা করো না। আমার পাশে বসতো উষা, আয়। আমি সাথে সাথে মাথা নেড়ে বললাম, আপু আমার কোনো দেরি হচ্ছে না, তোমরা খাও, আমি পরে খেয়ে নেব লতার সাথে। আপু আমার কথা শুনলো না, উঠে এসে আমাকে জোর করে টেনে খাবার টেবিলে বসালো। আমি চমকে হতদম্ব হয়ে বসলাম, ভয়ে ভয়ে সবার দিকে তাকাচ্ছি। তখন চাচি চিৎকার করে বলে উঠলেও, এই অলক্ষণের বাচ্চা এখানে বসলে আমি এই খাবার টেবিল ছেড়ে উঠে যাব। চাচির কথা শুনে আমার আত্মা কেঁপে উঠল। থমকে আমি টেবিল ছেড়ে উঠে দাঁড়ালাম। চোখ ঝাপসা হয়ে গেল। আমি আর কারো দিকে না তাকিয়ে দৌড়ে নিজের রুমে চলে এলাম। কিরে, মুখটা এত শুকনো লাগছে কেন? তোর মনে হচ্ছে খাসনি কিছু আজ? আর চোখগুলো কেমন ফুলে আছে, যেন কান্না করছিস। কাল হয়েছে রে, আজকেও তোর এই শয়তানি চাচি তোকে বলছে, তাই না উষা? কথাটা আমার দিকে তীক্ষ্ণ নজরে তাকিয়ে বলল নিশা। নিশা আমার একমাত্র ফ্রেন্ড। ওকে কিছু বলার আগেই বুঝে যায় সব। মেয়েটা খুব ভালোবাসে আমাকে। ও জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। আমি শুকনো মুখে হাসি টেনে বললাম, ওই না তো, কিছু হয়নি আমার। পরীক্ষার জন্য চিন্তা করছি, তাই আমার মন খারাপ। ও পেছন থেকে উঠে এবার আমাকে ঠেলে বেঞ্চের কিনারা থেকে ভেতরে ঢুকিয়ে আমার পাশে বসলো। একদম আমার সাথে চালাকি করতে আসবি না। আমি খুব ভালো করেই জানি তোর ওই চাচি কিছু করেছে। সকালে খেয়েও আসিসনি, তাই না?
সত্যি আমি সকালে খেয়ে আসিনি, খাবো কিভাবে? ওসবের পরে কি খাওয়া যায়? আমি তখন দৌড়ে নিজের রুমে এসে কান্না করছিলাম। তারপর নিজেই নিজেকে সান্ত্বনা দিয়ে কান্না থামিয়ে ফেলি। আমার নিজেকেই নিজে সান্ত্বনা দিতে হবে, এটাই স্বাভাবিক। আমার তো আর কেউ নাই। তারপর দেখি 9টা বেজে গেছে। তাড়াতাড়ি কোনো রকম রেডি হয়ে ব্যাগ নিয়ে বেরিয়ে আসি। আসার সময় একবার আমার নজর টেবিলের দিকে ছিল। অদ্ভুত, তখন দেখতে পেয়েছিলাম ভাইয়া টেবিলে নাই। আমি এত কিছু না ভেবে হেঁটেই কলেজে চলে আসি। হেঁটে আসার জন্য আধা ঘন্টা উপরে লাগে আসতে। আসার পর ক্লাসে বসে পরীক্ষা শুরু হতে আরও 15 মিনিট আছে, আর নিশাও আসেনি। মন খারাপ করে বসেছিলাম। তার একটু পরে নিশা আসে, আর আসার পর থেকেই আমাকে মন খারাপের কারণ খুঁজে যাচ্ছে। নিশার কথায় মাঝে বেল পড়ে, আমার পেছনে গিয়ে বসে পড়ে। আমার পাশের জন্য এখনও আসেনি। বেঞ্চের দুপাশে দুজন করে বসেছে। স্যার এসে সবার সিটে খাতা দিয়ে দিল। মন খারাপ যতই হোক সেসব একপাশে ফেলে রেখে পরীক্ষা দিতে মনোযোগী হলাম। 5 মিনিট পর দৌড়ে হাঁপাতে হাঁপাতে দরজার কাছে এসে দাঁড়ালো আমার পাশের জন। সে নাকি জ্যামে আটকে ছিল। 2 ঘন্টা পরীক্ষার পরে বুঝতে পারলাম পেটের ভেতর তীব্র ব্যথা অনুভব হচ্ছে, গলা শুকিয়ে আসছে, সকালে না খাওয়ার জন্য মাথা ঘোরাচ্ছে। 2 মিনিট চোখ বন্ধ করে থেকে লিখতে বসলাম। কোনো রকম 3 ঘন্টা পরীক্ষা দিয়ে বাইরে এসে পানি খেলাম অনেকখানি। যে এই পানি দিয়ে আজকে পেট ভর্তি করার ইচ্ছা। কিন্তু পানি যতই খাও পেট তো ভর্তি হবে না। ইহান 2টো ক্লাস করিয়ে বেরিয়ে এসেছে, ক্যান্টিনে বসে আছে, কফি অর্ডার দিয়ে কফি খাচ্ছে আর উষার কথা ভাবছে। আজকে ওর জন্য উষাকে এইভাবে কষ্ট পেতে হলো। ও যদি ওকে খেতে না বলতো তাহলে ওকে ওইসব শুনতে হতো না। উষার চোখের জল পানি বেয়ে পড়ছিল। ও কিছুতেই ওর চোখের জল সহ্য করতে পারছে না। ওর বুকের ভেতর রক্তক্ষরণ হচ্ছে। কফিতে একবার চুমুক দিয়ে চোখ বন্ধ করতেই ওর চোখে উষার কান্নামাখা মুখটাই মনে পড়ল। মেয়েটার আজকে পরীক্ষা, আর আজকেও এতটা কষ্ট পেল। নিজেকে খুব অপরাধী লাগছে। চোখ খুলতে সামনে তাকিয়ে দেখে কলেজের স্টুডেন্ট সেকেন্ড ইয়ারে কিছু মেয়ে ওর সামনে সিটে বসে সিঙ্গারা খাচ্ছে, আর ওর দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। ওর কিছুটা আইনিজি ফিল হলো। ওইখানে জয়েন হওয়ার পর থেকে ঝামেলায় পড়ছে। যেখানে যায় মেয়েরা এমনভাবে তাকিয়ে থাকে ওর যেন এলিয়ান, আর মেয়েগুলি এমনভাবে চেপে ধরে। টিচারের সাথে কোনো স্টুডেন্ট এরকম করতে পারে জানা ছিল না। মেয়েগুলো এত গায়ে পড়া বিরক্ত। ওর কপাল কুঁচকে আসে সব সময়। কিন্তু সব মেয়ে একরকম না। বিশেষ করে ওর সামনে যে দল মেয়ে বসে আছে, এই দলটা একটু বেশি বেয়াদব। প্রথম দিন থেকে কেমন চেপকে থাকতে চাই। আমি তাকাতেই সবগুলো আমাকে দেখে হেসে উঠল। তারপর ওদের মধ্যে মনে হয় লিডার সেই মেয়েটা হাসি হাসি মুখের সামনে দাঁড়িয়ে বলল, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? মেয়েটার দিকে তাকিয়ে হাসার ইচ্ছে ছিল না, তবু হালকা হেসে সালামের উত্তর দিয়ে ভালো আছি বললাম। আচমকা মেয়েটা প্রশ্ন করার ছিল, স্যার আপনি কি বিয়ে করেছেন? মেয়েটার হাবভাব একদমই ভালো লাগছে না। আমি চমকিত হয়ে মেয়ের দিকে তাকিয়ে আছি। কত বড় বেয়াদব, এসে সরাসরি বিয়ে করেছে কি না জিজ্ঞেস করছে। এইদিকে ও উষার কথা ভেবে মাথা খারাপ হচ্ছে, তারপরে আবার এই মেয়ে যন্ত্রণা। ইহান রেগে দাঁড়িয়ে পড়লো, তারপর গট গট করে ক্যান্টিন থেকে বেরিয়ে এলো। পরীক্ষা দিয়ে বাসায় এসেছে 3টার সময়। আসার পর গোসল করে যা ছিল তাই খেয়ে নিয়েছে। তারপরে রুমে এসে পড়তে বসলাম, কারণ কালকে পরীক্ষা আছে। চাচি বাসায় নেই। আজকে সকালে নাকি সে তার বোনের বাসায় গেছে। আজকে নাকি সেখানেই থাকবে, কাল আসবে। বাসায় এখন আমি একাই। কলিং বেলের শব্দে রুম থেকে বেরিয়ে দরজা খুললাম। দরজার বাহিরে ভাইয়া দাঁড়িয়ে আছে। ভাইয়া আমার দিকে একবার অপরাধীর মতো তাকিয়ে উপরে চলে গেল। লতা গোসল করতে গিয়েছে। এখন ভাইয়া খাবে কি না জানার জন্য আমাকেই যেতে হবে তার কাছে। তাই আমি ধীর পায়ে ভাইয়ার রুমে গিয়ে নক করলাম। ভাইয়া ভেতরে আছে, আমাকে ভেতরে যেতে বলো। আমি ভেতরে না গিয়ে দরজা থেকে জিজ্ঞেস করলাম, ভাই আপনার জন্য কি খাবার রেডি করব?
ভাইয়া শার্টের বোতাম খুলছিল। আমি ভেতরে যাচ্ছি না দেখেই ওইভাবে ভাইয়া দরজার কাছে এসে আমাকে ভেতরে যেতে বলছে। আমি ইতস্ত বোধ করতে লাগলাম, বুঝতে পারছি না ভাইয়া ভেতরে কেন যেতে বলছে। কিন্তু ভাইয়ার কথা ফেলতে পারলাম না। ভেতরে গিয়ে জড়সড় হয়ে দাঁড়ালো। ভাইয়া আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি নিচের দিকে তাকিয়ে আছি, এদিক ওদিক তাকাতাকি করছি। আচমকা ভাইয়া আমার কাছে এসে মুখ ছোট করে সরি বলল। আমি চমকে মাথা তুলে ভাইয়ের মুখে তার দিকে তাকালাম। ভাইয়া অপরাধী মতো আমার দিকে তাকিয়ে আছে, যেন খুব বড় অন্যায় করেছে সে আমার উপর। মানে, অবাক হয়ে। সরি, আমার জন্য তোকে সকালে এত কষ্ট পেতে হলো। আমি বিস্মিত হয়ে ভাইয়ার দিকে তাকিয়ে আছি। আমি সত্যি চাইনি তুই এভাবে মার কাছে অপমানিত হস। ভাইয়ার মুখটা মলিন করে আমার দিকে তাকিয়ে আছে। ভাইয়া আমার জন্য কষ্ট পাচ্ছে, আমাকে সরি বলছে। এই সব কিছু যেন আমার জন্য স্বপ্নের। আচমকা ভাইয়ার মুখে এই সরিটা শুনে আমার ভেতর তোলপাড় শুরু হয়ে গেল। ভাইয়ের মুখে আমার জন্য কষ্টের ছায়া দেখতে পেয়ে বুকের ভেতর যেন সুখের অনুভূতি হতে লাগলো। আমি মায়া ভরা চোখের দিকে তাকিয়ে আছি ভাইয়ের দিকে। ভাইয়াও আমার দিকে তাকিয়ে আছে। আমি কিছু না বলেই দৌড়ে বেরিয়ে যাই। ভাইয়ার কাছে গেলেই আমার কেমন কেমন জানি লাগে। বুকের ভেতর ধড়াস ধড়াস করে অস্থির লাগে। ভাইয়ার গভীরভাবে তাকানো দেখলে দম বন্ধ হয়ে আসে। ভাইয়া আমাকে সরি বলছে, খুশিতে আমার মনটা নেচে উঠল। নিচে গিয়ে ভাইয়ার জন্য খাবার রেডি করলাম। রেডি করতে ভাইয়া ট্রাউজার আর কালো গেঞ্জি পরে নিচে নেমে এলো। চুল হালকা ভেজা, গোসল করেছে বোধ হয়। ভাইয়ার দিকে তাকাতেই হার্টবিট বেড়ে গেল। আমি নিচের দিকে তাকাইয়ে আছি। ভাইয়া এসে বসে আমার দিকে তাকিয়ে বলল, তুই খাইছিস? আমি মাথা নেড়ে সায় দিলাম। ভাইয়া খেতে লাগলো। আমি রান্নাঘরে যাব, তখন ভাইয়া ডেকে উঠল। আমি থমকে দাঁড়িয়ে পড়লাম। তোর পরীক্ষা কেমন হয়েছে? আমি না তাকিয়ে বললাম, মোটামুটি। ভাইয়া বলল, মোটামুটি কেন? ভালো হয়নি? আমি কিছু বললাম না। ভালো হবে কিভাবে, না প্রাইভেট পড়ি না আর পড়ার সময়ও পাই না। রাতে একটু পড়ি, তাও ক্লান্তি বেশি, পড়তে পারি না। ক্লান্তিতে ঘুম চলে আসে। আজকে তো ইংরেজি গেল, বুঝলাম না। প্রথম দিন ইংরেজি কেন দিল? সব সময় সবার প্রথম পরীক্ষা হয় বাংলায়, আমাদের হয় ইংরেজি। কপাল আমার।